হাই সবাইকে। আমার কথা শোনা যাচ্ছে? এখন আমরা কিছুক্ষণ ওয়েট করব। আজকে আমি এই পেজে মূলত মানে সর্বপ্রথম লাইভে আসছি, আর আজকে আমাদের পেজে 3000 ফলোয়ার হয়েছে। তো একটা সুন্দর দিন বলবো। অনেকে কমেন্ট করছো তোমরা, তো সবাই আসুক, আমরা একটুখানি ওয়েট করি। আচ্ছা, তোমরা একটু বলো তো কথাগুলো ক্লিয়ার আসছে নাকি, কথা আমাদের ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি? ওয়ালাইকুম আসসালাম। আহ, হ্যাঁ ভালো আছি জান্নাতুল ফাতেমা, ভালো আছি। তুমি কেমন আছো? বেশ অনেকজন দেখছে আসলে। আশা করি সবাই আজকে ভালো আছো। তোমরা সবাই কোথা থেকে এই লাইভে অংশগ্রহণ করছো এটা যদি লেখো তাহলে খুব ভালো হয়। তাহলে আমি জানতে পারবো তোমরা কোথা থেকে অংশগ্রহণ করছো, এই লাইভে জয়েন করছো। একটু লেখো, একটু লেখো যে তোমরা কোথা থেকে জয়েন করছো আমাদের এই লাইভে। আচ্ছা, আমরা আর কয়েক মিনিট ওয়েট করি। তো সে তার মধ্যে তোমরা লিখে ফেলো তোমরা বাংলাদেশে কে কোথা থেকে এই লাইভটাতে জয়েন করছো। আশা করি অনেকজন অনেক জায়গা থেকে জয়েন করছে। তাওহিদ মোল্লা বলেছে ও বরিশাল থেকে জয়েন করছে। সুমাইয়া মিম বলেছে ও মিরপুর 1 থেকে। আর নরসিংদী থেকে বলেছে জান্নাতুল ফাতেমা। তারপরে মুস্কান বলেছে রাজশাহী থেকে, খুলনা থেকে, জয়পুরহাট থেকে অনেকজন। আচ্ছা, আপু তোমার ক্লাস করি, তোমার ভালো লাগে তোমার ক্লাসগুলো। রংপুর বিভাগ থেকে বলছে, এটা বলছে কথামণি। নেত্রকোনা থেকে, কক্সবাজার থেকে। ঈশিতা পল বলছে আমার অনেক বড় ফ্যান। আচ্ছা, আচ্ছা, সবাই জয়েন করে ফেলো। আচ্ছা, তোমরা তোমাদের এই এই তোমাদের পেজ থেকে, সরি, তোমাদের যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে শেয়ার দিতে পারো এই লাইভটা। তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো, যাতে তারাও কিন্তু আজকে আমরা ঢাকা ভার্সিটির ডি ইউনিট নিয়ে কথা বলবো মূলত। তোমাদের কি কি প্রশ্ন আছে সেগুলো আমি মোটামুটি অ্যান্সার করার চেষ্টা করবো। আর পরীক্ষা যেহেতু বেশি দিন নেই, আমরা কিভাবে প্রস্তুতি নিলে আমাদের পরীক্ষাটা ভালো হবে, যেহেতু আমরা জানি এটা ঢাকা ভার্সিটির শেষ একটা পরীক্ষা এই বছরের, তোমাদের ব্যাচের শেষ পরীক্ষা। এর পরবর্তীতে হয়তো জয়েন্টের পরীক্ষা হবে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল পরীক্ষা। জয়েন্টের এমসিকিউ কিছুদিন আগে হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা, জান্নাতুল ফাতেমা বলছে আমার ভিডিও ডাউনলোড করে দেখে, থ্যাংক ইউ জান্নাতুল ফাতেমা। আচ্ছা, মাহবুবুর রহমান বলছে মুন্সিগঞ্জ থেকে। আচ্ছা, ওকে। তোমরা একটু শেয়ার করে দাও এই লাইভটা, যাতে তোমাদের ফ্রেন্ডরাও দেখতে পারে, যারা হয়তো তাদের লাগবে, কিংবা তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে মেনশনও করে দিতে পারো কমেন্টে। চিটাং থেকে বলছে অর্পিতা ভৌমিক। আচ্ছা, তো অনেকজন কিন্তু আমরা চলে এসেছি। আমরা কিন্তু আমাদের লাইভটা খুব, আপু ওয়েট করতেছিলাম। আফরিন বলছে তোমার ওয়েটের অবসান ঘটে গেছে আশা করি। ওকে। তো তোমরা তোমাদের তো নিজ নিজ ইউনিটের পরীক্ষার মধ্যে সি ইউনিটের পরীক্ষাটা বাকি আছে। যারা কমার্সে আছো তাদের পরীক্ষাটা বাকি আছে, সায়েন্সের পরীক্ষা হয়েছে। আর মানবিকেরও পরীক্ষা কিন্তু হয়ে গেছে। মানবিকের পরীক্ষা কিন্তু আমাদের সবাইকে একটু নড়ে চড়ে বসতে বাধ্য করেছে পড়ার টেবিলে, কারণ মানবিকের কোয়েশ্চেনটা অন্যান্য বছরের থেকে বেশ কঠিন এসেছে। এবার আমাদের বছরের থেকেও কিন্তু অনেক কঠিন এসেছে। কালকে আরিউ রেজাল্ট দিবে, আপু খুব টেনশনে আছি। আর আরিউর একটা ইউনিটের রেজাল্ট মনে হয় অলরেডি দিয়ে দিয়েছে, অনেকে আমাকে বলেছে তারা চান্স পেয়েছে। আর যাদের দিবে তাদের জন্য আমি বলবো যে এখন টেনশন হবেই, স্বাভাবিক জিনিস। টেনশনের মধ্যে টুকটাক পড়তেও হবে, কারণ এখন অ্যাডমিশন সিজন একদম চলে এসেছে। এখন তুমি যদি এই একটা পরীক্ষা দিবে, ওইটার রেজাল্টের জন্য ওয়েট করবে, তারপরে আবার মোটামুটি এই সাইকেলটা চলতে থাকবে, তাহলে কিন্তু সামনের পরীক্ষাগুলা অত প্রিপারেশন নিতে পারবে না। তাই এই টাইমটা টেনশনের সাথেই পড়তে হবে, স্ট্রেসের সাথেই পড়ালেখা করে চালিয়ে যেতে হবে। ওকে। 8:30 থেকে বসে আছে। তো 9টা বাজে শুরু করলাম, তাও 1-2 মিনিট দেরি হলো।
আচ্ছা, মাইরা খান বলছে ওর খারাপ লাগছে যে ও হয়তো ডিউতে পড়তে পারবে না। আমি বলবো তোমাদের সামনে গুচ্ছ একটা বড় অপরচুনিটি, তার পাশাপাশি সিইউর পরীক্ষা বাকি আছে, অন্যান্য অনেক ইউনিভার্সিটির পরীক্ষা এখনো বাকি আছে। ডিইউ যে একমাত্র পাবলিক ইউনিভার্সিটি এরকম না, অনেকেরই স্বপ্ন থাকে। স্বপ্ন সবার সত্যি হবে না, এটা স্বাভাবিক। তো তুমি মন খারাপ না করে আমার মনে হয় পরবর্তী যেই তোমার টার্গেটটা আছে সেটার জন্য, সেটার লক্ষ্যে কাজ করে যাওয়া। দেখা গিয়েছে অনেকে যারা, অনেকে বলছো জিকে তে 2020 গুলো পড়বো নাকি 2021 এর গুলাই শুধু পড়বো। আমি বলবো 2020 আমাদের কিন্তু কোয়েশ্চেন চলে আসছে, কিন্তু এখন থেকে আমি কিন্তু ডি ইউনিটের মোটামুটি প্রশ্ন উত্তর করব। যারা মোটামুটি ডি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ অলরেডি, আর তার পাশাপাশি সামনে তোমাদের গুচ্ছ আছে, তো ডি ইউনিটের প্রস্তুতিটা আমরা একটুখানি আলোচনা করলে হয়তো তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে রাস্তাটা। আচ্ছা, পারভিন একটা কোয়েশ্চেন করেছে, আপু জিকে কি 2020 গুলো পড়বো নাকি শুধু 2021 এর গুলোই শুধু পড়বো? আচ্ছা, এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানের মধ্যে জিকে 2020 কোন বিশেষ জিনিসগুলো পড়বো যেগুলো পুরো বছরের মধ্যে সবচেয়ে আলোচিত। সবচেয়ে আলোচিত কি, করোনা ভাইরাস থেকে শুরু করে যেই মূল পুরো বছরটা, যেমন অলিম্পিক্স এর ব্যাপারটা, তারপরে এই পুরো অলিম্পিক্স তো এবার হলো মনে হয়, তো এই পুরো যেই পুরো বছরটা যেটা সাম আপ করে খুবই আলোচিত, এগুলোই কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তো আর কিছু জিনিস সবসময় পড়তে হচ্ছে যেটা চলমান আছে, যেমন ঢাকা মেট্রো রেল, তারপর পদ্মা সেতু থেকে শুরু করে এগুলো পড়তেই হবে। কিন্তু রিসেন্ট কিছু স্ট্যাটিস্টিক্স যদি আসে, পরিসংখ্যান থেকে শুরু করে কিছু সমীক্ষা, আহ, তারপরে বাজেট, এগুলো কিন্তু 2021 এরই পড়বো আমরা। তা আমি তোমাদেরকে অনেক কি বলেছি যে 6 মাস কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ো। আলোচিত, বিগত আলোচিত বিষয় মাঝে মাঝে রিপিট হয়। জিকে সাম্প্রতিক বাদে কি পড়বো? জিকে সাম্প্রতিক বাদে আমি বলবো জিকে নিয়ে সবারই খুব টেনশন। আর রিটেন নিয়েও একজন প্রশ্ন করেছে, রিটেন নিয়ে যে প্রশ্ন করেছে আমি তারটা একটু পরে বলছি, জিকে নিয়ে যেহেতু কথা বলছি জিকেরটা বলি। জিকে নিয়ে প্রশ্ন করেছে, কম টাইমে জিকে কিভাবে সাম্প্রতিক ছাড়া আমরা অন্যান্য গতানুগতিক যে জিকে আছে, তো সেটার মধ্যে বাংলাদেশ রিলেটেড জিকের মধ্যে সবার আগে আসে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর জীবনী, তারপরে বলতে পারো সাহিত্য কিছু, তারপরে সাহিত্য বলতে যেগুলো একেবারে একদম প্রাচীন কালের সাহিত্য থেকে শুরু করে সাহিত্যও কিন্তু একটা অংশে জিকেতে আছে। আর আমি তোমাদেরকে একটা জিনিস জিকেতে বলে রাখি, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি তোমার যারা দেখছো এখানে 53 জন দেখছো, 53 জনকেই বলছি যে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এবার জিকের প্যাটার্নে কিন্তু একটা নতুন প্যাটার্ন আমি লক্ষ্য করেছি, কে কি লক্ষ্য করেছে জানি না। আইসিটি থেকে বেশ কয়েকটা জিকে এসেছে। তোমরা চ ইউনিটের দিকে তাকাও, খ ইউনিটের দিকে তাকাও, এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু দেখবে যে অনেকগুলো কিন্তু মানে কোয়েশ্চেন এসেছে আইসিটি থেকে। তো আইসিটির যে ব্যাপারটা আছে, তোমাদের গুচ্ছতে সব ইউনিটের আইসিটি আছে, আর যদি তুমি গুচ্ছতে পরীক্ষা নাও দাও, আইসিটিটাকে একটুখানি তুমি রিসেন্ট আইসিটি আর যে আমাদের বোর্ড বই যেটা আছে সেটা, কিংবা আইসিটি সামিট থেকে শুরু করে ছায়ামঞ্চের বই পাওয়া যায়, আইসিটির কিছু গাইড পাওয়া যায়, এগুলা একটুখানি দেখার চেষ্টা করবে। আমার মনে হয় জিকেতে এবার আইসিটি বহুল একটু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, যেহেতু আমরা প্যাটার্নটা লক্ষ্য করেছি। আর জিকে আরো কিছু গতানুগতিক এর মধ্যে রয়েছে সদর দপ্তর, তারপর জাতিসংঘের মধ্যে, তারপরে হু এর একটা জাতিসংঘ সংস্থা যেটা খুবই অ্যাক্টিভ ছিল। মনে রাখবে নর্মাল জিকে গুলো কিন্তু অনেকটা সাম্প্রতিক জিকে রিলেটেডই আসে। আচ্ছা, রিটেন নিয়ে কিছু বলতে বলেছে। রিটেন রিটেন অনেকে বলছো যে বি ইউনিটের রিটেন কঠিন এসেছে, আসলে এমসিকিউ কঠিন এসেছে, সবাই ভয় পেয়ে গেছে, এজন্য রিটেনটা যখন অ্যান্সার করতে গেছে তখন কিন্তু ঠিক মতো তারা 100% দিতে পারেনি। তাই আমি বলবো যে আসলে কঠিন আসে নাই রিটেন খুব বেশি, আমরা মনে করছি সেম টু সেম প্যাটার্নের আসবে, সেখানে একটুখানি চেঞ্জ এসেছে আর সবাই ঘাবড়ে গেছে। তাই রিটেন আমি বলবো একটুখানি তোমরা প্রিপেয়ার থাকো। একটু কয়েকটা আনকমন আসবে, যেমন আনকমন বলতে পারো যে ক ইউনিটে যখন আমরা দেখেছি যে সমার্থক শব্দ আর বিপরীত শব্দ দুইটা পাল্টাপাল্টি করে বিগত বছর আর এই বছর এসেছে, তো দুইটা জিনিস কাছাকাছি হলেও কিন্তু কমপ্লিটলি অপোজিট। তো এরকম কিছু অন্য জিনিসও আসতে পারে। আর আমরা দেখেছি স্টোরি এসেছে,
স্টোরি কিন্তু সবাই অনেকে বলছো যে স্টোরি আমি জানলাম না কেন। স্টোরি কিন্তু খুব বেশি কঠিন জিনিস না। তোমরা এইচএসসি পরীক্ষা দাওনি, এটা আন্ডারস্ট্যান্ডেবল, বাট তাও এইচএসসি পরীক্ষার সিলেবাসের একটা আঁচ কিন্তু আমরা দেখতে পেয়েছি খ ইউনিটের যে রিটেন আছে সেটাতে। ইংলিশ বলো আর তুমি বাংলা বলো, এই দুটাইতে কিন্তু আমরা দেখতে পেরেছি। যেমন আমাদের খ নাম্বারের প্রশ্ন এসেছে, তো তোমাদের উচিত যে একটুখানি রিয়ারেঞ্জ থেকে শুরু করে বাক্য গঠন বা সিনোনিম অ্যান্টোনিম এগুলা, সেন্টেন্স মেকিং এগুলা যাতে আসলে তুমি পারো। আমরা জানি অলরেডি ট্রান্সলেশনের ওপর ভিত্তি করে বিগত বছরে এসেছিল, ডি ইউনিটের বাংলাতেও কোয়েশ্চেন এসেছে, ইংরেজিতেও কোয়েশ্চেন এসেছে, তারপর সাধু থেকে চলিত এটাও এসেছে। তো এই রিটেনের কথা বলতে বলতে তোমাদেরকে আমি আরও একটা জিনিস, একটা ছোট্ট করে অ্যানাউন্সমেন্ট দিয়ে নিই। আমাদের রিটেন একটা ব্যাচ, কালকে থেকে রিটেন এক্সাম ব্যাচ শুরু হচ্ছে। আজকের লাইভের পরেও যদি তুমি ভর্তি হতে চাও তুমি হতে পারো, যেহেতু কালকের পরীক্ষাটা হবে সন্ধ্যা 7:30 থেকে পরীক্ষা শুরু হবে। কিন্তু আমি তোমরা ট্রাই করবে যারা এই লাইভ দেখার পরে বা এমনিতেই ভর্তি হতে চাচ্ছ, তারা কিন্তু সকাল সকাল কিন্তু ভর্তিটা হয়ে যাবে, তাহলে তোমাদের কালকের এক্সামটা তোমরা অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে? তো একজন বলেছে যে ডি ইউনিটের রিটেন কি বি ইউনিটের টাইপের আসবে না, কোনো রিটেনই কিন্তু সেম টু সেম মিল নাই। ক ইউনিটের সেম টু সেম প্যাটার্ন হয়েছে, কিন্তু আমাদের যে খ ইউনিটে আমরা দেখেছি, খ ইউনিটে বিগত বছরের সাথে এই বছরেরটা একটু কম মিল, যেমন অনুবাদ আসেনি, তারপরে কিছু অন্যরকম এসেছে, বিরাম চিহ্ন এসেছে, বিগত বছর বিরাম চিহ্ন আসে নাই। এরকম কিন্তু হতে পারে যে হয় কিছু এক থাকবে আর কিছু একটু একটু চেঞ্জ থাকবে। তো ডি ইউনিটে একেবারে যদি সেম টু সেম প্যাটার্ন আসে, তাহলে আমরা এর পরবর্তী যারা ব্যাচ আছো, এখানে অন্যান্য ব্যাচের যারা আছো আমি জানি না কতজন আছো, অন্যান্য ব্যাচের ওরা কিন্তু প্রিপেয়ার হয়ে যেতে পারবে যে কিরকম আমাদের রিটেন আসবে। এক বছরের প্রশ্ন দেখে আসলে বলা যায় না যে প্রশ্ন কি হুবহু রিপিট হবে। তাই রিটেনের কোয়েশ্চেনটা আমরা এবছর প্রেডিক্ট করছি আমাদের প্রত্যেকটাতে প্যারাগ্রাফ আসবে। আর অনুবাদ যেহেতু ডি ইউনিটের একটা বড় ভাগ ছিল, অনুবাদ আসতে পারে, হয়তো একটা তো অনুবাদ আসতে পারে, যেমন বিগত বছরের খ ইউনিটে একটা অনুবাদ এসেছিল। তো এটা খেয়াল রাখবে যে রিটেন যে কোনো একটু একটু চেঞ্জ হতে পারে, আর বিগত বছরটাও প্যাটার্ন ফলো করতে পারে। তো বিগত বছরের প্যাটার্ন ফলো করলে তো খুবই ভালো, খুবই সোজা এসেছিল বিগত বছর আমি বলবো। আর ট্রাই করবে যে তোমাদেরকে যে লাইনগুলো ইয়ে করে দিবে, লাইন অনুযায়ী লেখার, যে 10 লাইন লিখতে বলে 10 লাইন। আচ্ছা, আমি অন্যান্য প্রশ্নগুলো দেখি এবার। বলছে এই টাইমে কেমন করে পড়লে গুচ্ছ নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে। গুচ্ছ আমার মনে হয় একটু অ্যাডমিশন টেস্টের পাশাপাশি টেক্সট বুকের ওপর একটু বেশি জোর দিবে। তো যারা নিজেদের ইউনিট আছে, যেমন সায়েন্সের আর কমার্সের নিজেদের ইউনিটের যে বোর্ড বইটা আছে, সেটার গাইড টাইপের কিছু প্র্যাকটিস থেকে শুরু করে প্র্যাকটিস করার চেষ্টা করা, আর প্র্যাকটিসটাতে একটু বেশি ফোকাস দেওয়া। আর যারা আমাদের আর্টসের আছে বা মানবিকের আছে, তাদেরকে আমি বলবো বাংলা ইংলিশ, যেহেতু তোমরা অলরেডি ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ, হয়তো ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ বা গুচ্ছেরই শুধু প্রিপারেশন নিচ্ছ, বাংলা ইংলিশ যেমন তুমি বাংলা সেকেন্ড পেপারে গুরুত্ব দিবে, তেমন বাংলা ফার্স্ট পেপারে গুরুত্ব দিবে। আর যে আমাদের নির্মিতি টাইপের মুখস্থ করার ব্যাপার স্যাপার আছে, বাগধারা থেকে এক কথায় প্রকাশ থেকে শুরু করে, এগুলা তুমি পড়ার চেষ্টা করবে। আচ্ছা, ওকে, ইংরেজি নিয়ে কিছু বলেন, ইংরেজি নিয়ে একটু কথা বলি। ইংরেজি আসলে এখন টপিক বলতে গেলে কয়েকটা মিস হয়ে যাবে, তাই আমি টপিক বলছি না। আমি তোমাদেরকে বলবো যে কিছু টপিক আছে যেগুলো তোমরা একদমই আননোন, ঠিক আছে? যেমন পার্সনিফিকেশন, কিছু গ্রামারের টপিক আছে, সিমিলি, পার্সনিফিকেশন, যেগুলো আমরা দেখেছি ক ইউনিটের রিটার্নে এসেছে। তারপর প্যারালিলিজম, রিডান্ডেন্সি, তারপরে পিন পয়েন্ট এরর, এগুলো কিন্তু তোমরা আগে কখনো করো নাই। তো এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে। তো এই টপিকগুলো তোমরা ছোট ছোট টপিক বোঝার চেষ্টা করবে। আর পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন, যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, এটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তারপর নাউন, এগুলো একটু নাউন ভার্ব এগুলো করে করে আসে, যেগুলো একটু মিল আছে, ইন্টার রিলেশন আছে দুইটার মধ্যে। এরপরে আমি বলবো ইংরেজিতে ভোকাবুলারিতে খুবই জোর দিয়ে প্রশ্ন আসে, প্রতিবারই অনেক বেশি ভোকাবুলারি। এখন ভোকাবুলারিতে মোটামুটি বলতে পারো
ভোকাবুলারি শুধুমাত্র যে আমরা শুধু শব্দ মুখস্থ করে ফেলেই হয়ে যাবে এরকম না, ভোকাবুলারি আবার ফ্রেজ ইডিয়ামস আসে, তারপরে বলতে পারো আর কি কি আসে আমাদের, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো করে আসে, কোনো কিছুর মিনিং জিজ্ঞেস করা হয়, ইংরেজিতেই ইংরেজির মিনিং জিজ্ঞেস করা হয়, সেখানে তোমার সিনোনিম শুধুমাত্র বলেই দিবে না যে সিনোনিম অ্যান্টোনিম খুঁজে বের করো। তো এরকম অনেক টাইপের, তারপর স্পেলিং আসে। তো এগুলো একটু খেয়াল রাখলে কিন্তু অনেকটুকু নাম্বার উঠে যায়। তো একটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ, ইডিয়াম, যেই বই তোমার কাছে আছে না কেন, তোমার কাছে যদি অ্যাপেক্স থাকে কিংবা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম থাকে, কম্প্যাক্ট থাকে, কিংবা যে কোনো ইংরেজি অ্যাডমিশন টেস্টের একটা সম্পূর্ণ বই যদি থাকে, সেখানে যতগুলো তোমার এই টাইপের তুমি ভোকাবুলারি পাবে, ভোকাবুলারি লিস্টটা তো পড়বেই, বিগত বছরের ভোকাবুলারি পড়বে, আরও যে এক্সট্রা যেগুলোর কথা বললাম সেগুলো পড়ে ফেলবে। এগুলো লিমিটেড, তুমি পড়তে পারবে। আচ্ছা, জুবাইর জিকে বইটা কেমন? ভালোই ভালোই। জুবাইর জিকে অনেকে পড়ে, আমাদের সময়ও জুবাইর জিকে অনেক পড়ছিল। এমপি3 আর জুবাইর জিকেই মোটামুটি ইয়ে করে, চেঞ্জ করে। আচ্ছা, মুস্তাফিজুর রহমান বলেছে 2020 গ্রামারের একটা কোর্স করাবো। কোর্স তোমাদের জন্য আমি প্ল্যান করছি, কোর্স খুব জলদি আসবে। তোমরা একটুখানি অপেক্ষা করো। তোমরা, আমি একটু তোমাদের যারা সিনিয়ররা আছে তাদেরকে একটুখানি বিদায় দিয়ে নিই, তারা মোটামুটি পরীক্ষা শেষ করে ফেলুক, তারপরেই তোমাদের কোর্স লঞ্চ করব। আচ্ছা আপু, 21 ব্যাচ নিয়ে বলেন। 21 ব্যাচ নিয়ে বলবো যে তোমাদের যেহেতু যারা মানবিক আছে তাদের জন্য আমার একটা কথা, যে ইংরেজি বাংলা তোমাদের এইচএসসি পরীক্ষা হবে না। তো কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমাদের একটাও সাবজেক্ট থাকবে না যে এই সাবজেক্টগুলো তোমরা এইচএসসি অ্যাটেন্ড করবে। তো এই জিনিসটা মাথায় রাখবে যে লং রানের জন্য ইংরেজি আর বাংলা একেবারে আস্তা করে ফেলে দিলে হবে না, তোমাদের কিন্তু এই ইংরেজি বাংলাটা পড়ে যেতে হবে। আর অন্যান্য যারা আছো, যারা 2021-এর আছো, তাদেরকে আমি বলবো তোমরা তোমাদের যেই সায়েন্স আর কমার্সের যেই সাবজেক্ট আছে সেই সাবজেক্টের ওপর তোমাদের সব জায়গায় পরীক্ষা হবে, গুচ্ছতে, ডিইউতে, সিইউতে, তারপরে হলো জাহাঙ্গীরনগরে, আরইউতে, সব জায়গায় পরীক্ষা হবে। তো তোমরা এখন পুরা ট্রাই করবা যে এইচএসসিও যাতে ভালো হয়, আর আমার এই টপিকগুলো যাতে আমি সব ডাউট ক্লিয়ার করে ফেলি, আমি যাতে এই সাবজেক্টগুলোতে অন্তত অনেক ভালো হই, তাহলে আমার পরবর্তীতে কিন্তু মোটামুটি এই সাবজেক্টগুলো এত বেশি প্যারা দিবে না। তখন আমি একটু বাংলা, ইংলিশ আর এই সাবজেক্টগুলোরই একটু ডিটেলস একটু বেশি প্র্যাকটিস করলে আমার হয়ে যাবে। তো এটা আমি 21 ব্যাচের জন্য বলবো। রিটেনের জন্য বই আছে, বৈশাখী বই আছে, রিটেন হ্যাকস বই আছে। ওকে আপু, জাহাঙ্গীরনগর ও চবি নিয়ে কিছু বলেন। আচ্ছা, জাহাঙ্গীরনগরের প্রশ্ন প্যাটার্নটা একটুখানি খটকা আসে, বলতে পারো যে একটুখানি খ ইউনিটের মতো প্রশ্ন আসে। তো যখন কঠিন বেশি বা একটুখানি অন্যরকম, অন্যান্য ইউনিভার্সিটি থেকে অন্যরকম প্রশ্ন আসে, এটা মানে এক্সপেক্টেড যে সবাই খুব বেশি ভালো নাম্বার অ্যাচিভ করতে পারে না। তো এই কারণে মোটামুটি অনেক কম নাম্বারেও চান্স হয়ে যায়। তো জাহাঙ্গীরনগরের জন্য বিগত বছরের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু ঘাটাঘাটি করতে হবে, কারণ অন্যান্য ইউনিভার্সিটি থেকে একটু ভিন্ন। আর আমি চবির জন্য বলবো, চবের কোয়েশ্চেনের জন্য বিগত বছরের প্রশ্ন হুবহু আসে। ইংরেজির জন্য টোফেল পড়লে মোটামুটি অনেক এক্সাম্পল থেকে চলে আসবে। তো চবির জন্য এটাই। আর সায়েন্সের যে টপ সাবজেক্ট আছে, সায়েন্সে তো আমি মোটামুটি এইচএসসি তে সায়েন্স পড়িনি, তো চবি সায়েন্সের এক্সামের সম্পর্কেও জানি না, ঢাবির সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়ে গেছে কাজ করতে করতে। ইনশাল্লাহ চবি নিয়ে আমি ভিডিও বানাবো। আচ্ছা, আইসিটি বা কোথাও আইসিটি বা ছোট ম্যাথ আসার, রিটেনে আইসিটি আসবে না, কিন্তু আইসিটি রিলেটেড জিনিস আসতে পারে, যেমন ফেসবুক সম্পর্কে লিখতে দেওয়া হয়েছিল বিগত। তো এটাকে তুমি মানে ডাইরেক্ট আইসিটি বলতে পারো না, মডার্ন ওয়ার্ল্ড বা সাম্প্রতিক জিকে হিসেবে আসতে পারে, কখনোই ম্যাথ আসবে না। ম্যাথ ইজন্ট আ মেইন সাবজেক্ট, ঠিক আছে? আর ম্যাথকে আমরা জেনারেল নলেজ, বাংলা, ইংলিশ একটা ক্যাটাগরিতেও ফেলতে পারি না। সোহান খানকে আমি বলবো তুমি একটু আমার রিটেন একটা সাজেশন ভিডিও আছে, ওখানে আমি বেশ কয়েকটা প্যারাগ্রাফের লিস্ট দিয়েছি, ওই প্যারাগ্রাফের লিস্টগুলো পড়ো। যদি একটা কমন চলে আসে তাহলে ভালো, আর না হলে যদি তুমি প্যারাগ্রাফগুলো পড়ে নিজের মতো লেখার চেষ্টাটা চালিয়ে যাও, তাহলে মোটামুটি দেখবে অন্যান্য প্যারাগ্রাফ আসলেও তুমি
পারছো। প্যারাগ্রাফ মোটামুটি তিন টাইপের হয়। সেটা একটা হলো প্রবলেম প্যারাগ্রাফ, যেটা বুড়িগঙ্গা ডাইং বুড়িগঙ্গা এসেছে অলরেডি। আর প্যারাগ্রাফ হয় কিছু পরিচিতি প্যারাগ্রাফ, অন্যের পরিচিতি বা তোমার পরিচিতি বা কোনো কিছুর পরিচিতি। আর কিছু প্যারাগ্রাফ হয় খুবই জেনেরিক, যেটা কোনো টপিকের ওপর লিখতে বলে, ঠিক আছে। তো এই প্যারাগ্রাফগুলো তুমি কিভাবে একটা স্ট্রাকচার খুঁজে পাবে প্যারাগ্রাফের মধ্যে। কোনো প্রবলেম থাকলে সেটা সলিউশন কনক্লুশনে দেওয়ার চেষ্টা করা, কিংবা গভর্নমেন্টকে সে সলিউশন নিয়ে ভাবতে বলা। আর তার পাশাপাশি প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা ইন্ট্রোডাকশন টাইপের হয়, সেটা এক লাইনে দেওয়ার চেষ্টা করবে, যেহেতু তোমাদের লাইন লিমিটেড। আর মাঝখানে যে মেইন বডিটা হয় সেটা মোটামুটি তোমরা ইনফরমেশন দিলে বা কোনো কিছু এক্সপ্লেন করার চেষ্টা করলে। মেইন বই থেকে ভোকাবুলারি পড়বো নাকি? মেইন বইয়ের ভোকাবুলারি খুবই জনপ্রিয় ভোকাবুলারি। মেইন বই থেকে ভোকাবুলারি বি ইউনিটে তো আসেই, ডি ইউনিটে আসতে পারে। দেখি আপু, আমার সামনে সি ও ডি ইউনিটের এক্সাম, 10 দিনে কিভাবে পড়বো? আমি বলবো যদি তোমার প্রিপারেশন মোটামুটি বেস্ট, অলমোস্ট অনেক কমপ্লিটেড থাকে, একটুখানি প্র্যাকটিসের দিকে যাবে। যে তুমি বিগত বছরের প্রশ্ন, মডেল টেস্ট, কিংবা কোনো কোচিং সেন্টারে পরীক্ষা দেওয়া। তারপরে তুমি যে ভুলগুলা করবে সেই ভুলগুলা যাতে তুমি মোটামুটি ঠিক করার চেষ্টা করো। যে কোন টপিকগুলোতে তুমি একটু দুর্বল সেগুলা পড়ার চেষ্টা করো, সেম জিনিস বারবার না পড়ো। আর পরীক্ষার একদম কাছাকাছি যখন চলে আসবে তখন আবার মডেল টেস্ট দেওয়া যাবে না, ঠিক আছে। তো এটার মেইন কথা হলো, এখন যেহেতু 10 দিন আছে, 7 দিন মতো তুমি 7 দিন কি 6-7-5 দিন পড়ো আর মডেল টেস্ট দাও। মডেল টেস্টের ভুলগুলা দেখো, দেখো যে তুমি মডেল টেস্ট দাগাতে গিয়ে কয়েক জায়গায় দাগাচ্ছ নাকি। একটুখানি অনেস্ট হয়ে পরীক্ষা দাও। অনেক কোচিং সেন্টারে পরীক্ষা নিচ্ছে, এক্সাম আছে খুবই রিজনেবলে, ঠিক আছে। তো আমি বলবো মোটামুটি এক্সাম নিজেও দেওয়া যাবে, তুমি পাস্ট পেপার সলভ করো। রিপিটেড কোয়েশ্চেন আমরা চয়নিতে দেখেছি, রিপিটেড কোয়েশ্চেনও আসতে পারে এবার, ঠিক আছে। এটাই। ওকে আপু, হোম ইকোনমিক্স কলেজের এক্সামের জন্য সাজেশন দাও। পাস পেপার, হোম ইকোনমিক্স কলেজ কি কলেজে যে পরীক্ষা হয় সবগুলো পরীক্ষারই কিন্তু পাস পেপার একটা, মনে করো সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। আর সেক্ষেত্রে রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তো তুমি বই কিনে ফেলো, কোনো নির্দেশিকা বই কিংবা জয়কলির অনেক প্রত্যেকটারই বই পাওয়া যায়, তুমি সেখান থেকে সেটা পড়তে পারো। খুব বেশি কমন না পাইলে আন্দাজে উত্তর দেওয়া কি ঠিক হবে? না। খুব বেশি কমন না পাইলে আন্দাজে উত্তর দিবা না। একটা মার্কস পর্যন্ত, মানে প্রত্যেকটাতে পাস মার্ক নিশ্চিত করবা, যে আমি এইটাতে প্রত্যেকটাতে পাস মার্কস দিলাম। আর যদি তোমার প্রিপারেশন খুব ভালো থাকে, যদি তুমি সব বেশি কমন না পাও, তাহলে দেখা যেতে পারে হলের মধ্যে বা পুরা ব্যাচের মধ্যে কেউ কমন পায় নাই, যদি তোমার প্রিপারেশনের উপর একটা ইয়ে থাকে। তো পাস মার্ক আগে নিশ্চিত করো বাংলা, ইংলিশ, জিকে সবগুলাতে। এর পরবর্তীতে তুমি প্রত্যেকটার কিছু এক্সট্রা এক্সট্রা দাগাও, কিন্তু একেবারে আন্দাজে দাগানো ঠিক হবে না। তখন তোমার দেখা যাবে তুমি এমনিতেই কম পারছো, তারপর নেগেটিভ মার্কিং এ আরো কমে যাচ্ছে। কিন্তু দেখা যায় যে তুমি প্রশ্ন বেশি কমন পড়ছে, তখন একটু এক্সট্রা এক্সট্রা লাগাতে হবে। তো এটা একটা উল্টা দিক। লাস্ট টাইমে বাংলা কোন কোন টপিকগুলো বেশি পড়বো? লাস্ট টাইমে আমি বলবো বাংলা যে আমাদের বই আছে, 9-10-এর বই, ওখানে গ্রামারের টপিকগুলো পড়বে। আর বাগধারা, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, এইগুলা যে তোমার বই যেটাই আছে সেটা মোটামুটি কয়েকবার করে পড়লে তোমার মনে, যখন অপশন দেখবে অপশনের মধ্যে তুমি চিনতে পারবে যে আসলে এটার অর্থ এটা কোনটা। আর বাংলা ফার্স্ট পেপারের জন্য আমি বলবো কোনোই ছাড় নাই, বাংলা ফার্স্ট পেপার মোটামুটি পুরাটাই ধারণা নেওয়া লাগবে। কারণ মনে করো এতগুলা কবিতা, এতগুলা গল্প, তার উপর নাটক, উপন্যাস, যে কোনো কিছু থেকে প্রশ্ন আসতে পারে। তো মোটামুটি আমি বলবো যে বাংলার সেকেন্ড পেপার, তারপরে যে নির্মিতির জিনিসগুলা বললাম, পারিভাষিক শব্দ, উপসর্গ, এগুলো তুমি ছোট ছোট জিনিস, এগুলো পড়লে মনে করো তোমার একটা না একটা কমন পড়বেই পড়বে। তো বাংলা যদি তুমি বেশি প্রিপারেশন ভালো না হয়, বাংলা সেকেন্ড পেপার, নির্মিতি, এগুলোর দিকে একটু মন বেশি দাও। আর বাংলা ফার্স্ট পেপারের দিকে ট্রাই করবে যে বাংলা ফার্স্ট পেপার যাতে তোমার মোটামুটি ওভারঅল আইডিয়া থাকে। তোমাকে আমি একটা বই সাজেস্ট করতে পারি, সেই বইটা হলো রেনেসা। রেনেসা বইটা ছোট, ওই বইটা তুমি পড়তে পারো। ওই বইটাতে অনেকগুলো টিপস টাইপের আছে,
তার পাশাপাশি অনেক শর্টকাট করে আছে, তো ওইখান থেকে প্রশ্ন মাঝে মাঝে কমন পড়ে। এই বইটার কথা আমি আরো অনেক আমার বুক লিস্টেও বলেছি। ডি ইউনিটের ভোকাবুলারির জন্য মেইন বইটাতে ফোকাস করলেই হবে তো না, ভোকাবুলারি কমন পড়া মানে খুবই ভালো জিনিস, আর ভোকাবুলারি কমন নাও পড়তে পারে, ঠিক আছে। আমাদের কাজ হবে যে আমরা আমাদের টেক্সচুয়াল যে আমাদের ইংলিশ ফর টুডে আছে, সেটার যে কঠিন কঠিন বানানগুলো আছে মোটামুটি তোমার অচেনা, তুমি তো ইট টক স্লিপ এগুলো তো তুমি পারো, এগুলাই দেখবা মেজরিটি অফ ওয়ার্ড। পুরো একটা যদি তুমি ঘাটো, পুরো একটা গল্প, একটা প্যাসেজ ঘাটো, সেখানে মনে করো হাইয়েস্ট 10টা তোমার কঠিন বা আননোন এমন কিছু শব্দ তুমি পাবে। তো এরকম করে যতগুলা গল্প আছে সবগুলাতে অল্প অল্প শব্দ একটা লিস্ট হবে, হাইয়েস্ট তোমার 100 কি 150 শব্দ হবে। সে 100-150 শব্দ পড়ে কিন্তু তুমি 100% কমন পাওয়ার আশা করলে হবে না। তো তোমার কি করতে হবে, টেক্সচুয়াল যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলতে হবে। এর পরবর্তীতে তোমার কাছে যে ইংরেজি বইটা আছে সেটার ভোকাবুলারি শেষ করতে হবে। আর তুমি যদি এর আগে কোনো ইংরেজি ভোকাবুলারি বই ফলো করে থাকো, সেই ভোকাবুলারি বইটা কয়েকবার রিভিশন দিতে হবে, জাস্ট তুমি ভোকাবুলারি গুলো আবার দেখে ফেললে। আর এর পরবর্তীতে ট্রাই করবে যে বিগত বছরে যে ভোকাবুলারি গুলো এসেছে সেটা সিনোনিম অ্যান্টোনিম গুলো তুমি পারো নাকি। এইটুকু করলে আমার মনে হয় কমন পড়ার চান্স আছে, তাও 100% কখনোই না, তুমি যদি না খুবই ভালো হও ভোকাবুলারিতে। তো ট্রাই করবে ভোকাবুলারি 100% কমন না আসলেও, তুমি যদি নাও পারো সেটাতে পরীক্ষার হলে মেন্টাল ব্রেকডাউন করার দরকার নেই, ভোকাবুলারি একটা আনসার্টেন বিষয়। আচ্ছা, বাংলা ইংলিশ জিকে আলাদা আলাদা কত পেলে পাস একটু বল। বাংলাতে 5, ইংরেজিতে 5, জিকেতে 10 পেলে উত্তীর্ণ হবে এমসিকিউতে। এমসিকিউতে উত্তীর্ণ হলে তোমার রিটেন খাতা কাটা হবে, রিটেন খাতা কাটা হলে তারপর মোট মিলিয়ে পাসটা মনে আসছে না, তুমি এগুলা সার্কুলারে একদম ফকফকা পেয়ে যাবে, ঠিক আছে, সার্কুলারে লেখাই আছে কততে পাস কততে ইয়ে। আচ্ছা, যাবি গ ইউনিট 24 খ ইউনিট নিয়ে একটা সাজেশনমূলক ভিডিও চাই আপু। সাজেশনমূলক ভিডিওগুলো করতে কিন্তু বেশ সময় লাগে, পাঁচ পেপার ঘাটো, এই বছরের কোয়েশ্চেন ঘাটো, ডিউর কোয়েশ্চেন ঘাটো যে পরীক্ষা হয়েছে, তো এই বলতে গেলে অনেক কাজ। তাও তোমাদের আমি ট্রাই করব চবির একটা সাজেশন দেওয়ার জন্য। জাহাঙ্গীরনগর আগেই বলেছি খুবই র্যান্ডম, খুবই র্যান্ডম কোয়েশ্চেন আসে। তো জাহাঙ্গীরনগরে আমার তোমার জন্য একটা সাজেশন হবে, বিগত বছরের প্রশ্ন পড়ো, সেটার যে অনুশীলনী গুলো আছে সেগুলা করো। সাজেশন পড়ে যে কমন চলে আসবে যাবি এরকম না। আর যারা যাবিতে পরীক্ষা দিবে আমার মনে হয় তারা অলরেডি অনেকগুলা পরীক্ষা দিয়ে ফেলবে। আমাদের গুচ্ছর পরীক্ষা হয়ে যাবে, তারপর ঢাকা ভার্সিটির পরীক্ষা হয়ে গেছে, তাদের আলাদা একটা প্রিপারেশনই রয়ে গেছে। যারা সেকেন্ড টাইমার আছে তারা অনেক দিন ধরে পড়ছে, এইটুকুই। জিকে কিভাবে প্রস্তুতি দেব, সাম্প্রতিক পড়বে, আর বাংলা ইংলিশ বাংলার ইন্টারন্যাশনাল যেগুলো আছে সেগুলো ট্রাই করবে, খুবই কমন টপিকগুলো খুবই ভালো করে মোটামুটি জানার। সেটা হতে পারে বাজেট, জাতিসংঘ, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন থেকে শুরু করে কিছু এই টাইপের যে টপিকগুলো আছে এগুলো পড়বে। তারপরে নদ নদী, দর্শনীয় স্থান, তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠী, এগুলো আসে, প্রায় আসে, আমি দেখেছি প্রায় আসে। আন্তর্জাতিক জিকে নিয়ে বলবো, আন্তর্জাতিক জিকে রিসেন্ট জিনিসগুলোই আন্তর্জাতিকে বেশি আসে, এটা মাথায় রাখবে। বাংলাদেশে আসে কারণ বাংলাদেশে অনেকগুলো টপিক অলরেডি আমাদের কাছে আছে, তো ট্রাই করবে যে ইন্টারন্যাশনাল একটুখানি যেগুলো খুবই পপুলার সেগুলো পড়ার। ওকে, দেখি আর কে কি বলছো। ওকে, নতুন কেউ কিছু কোশ্চেন করলে আমি অ্যান্সার দিচ্ছি। ওকে, একজন বলছে তাফিয়া বিনতে হাফিজ, আপনার প্রত্যেকটা ভিডিও ফলো করে উপকার হয়েছে, ধন্যবাদ। আমার জন্য শুভকামনা, দোয়া দোয়া করা আমার জন্য, আমারও সামনে পরীক্ষা। আচ্ছা আপু, ইংলিশ কিভাবে পড়লে বেস্ট করতে পারবো। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে আমি বলবো যে ইংলিশ ভোকাবুলারি যদি তুমি সিনোনিম অ্যান্টোনিমে খারাপ হও, তো আমি বলবো সিনোনিম অ্যান্টোনিমে খারাপ হলে একটু
এক্সকিউজ আছে, কারণ দেখা যাচ্ছে 5,000-এরও বেশি একটা কমন ওয়ার্ড লিস্ট আছে, জিআরই ওয়ার্ড লিস্ট, সেখান থেকে দিলে, কঠিন দিলে তুমি নাও পারতে পারো। কিন্তু দেখা যাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং, কিছু কনফিউজিং স্পেলিং, তারপরে কিছু আবার বলতে পারো যেগুলো আমাদের ফ্রেজ আছে, ইডিয়মস আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এগুলোতে একটু ফোকাস করা, যাতে তুমি ভোকাবুলারিতে এমনি সিনোনিম অ্যান্টোনিম না পারলেও এটা যাতে পারো অ্যাটলিস্ট। এর পরবর্তীতে গ্রামারের পার্টটা তোমাদের ডি ইউনিটে গ্রামারই বেশি আসে, কারণ ইংলিশ ফর টুডে থেকে আসে না খুব একটা। কিন্তু এবার তো বুঝতেছই, কোয়েশ্চেন করতেছে যে আল্লাহ জানে কিরকম, পুরাই র্যান্ডম একটা কঠিন কোয়েশ্চেন আসছে খ ইউনিটের, জিকে তো খুবই কঠিন কোয়েশ্চেন আসছে। তো তোমাদেরকে আমি বলবো যে একটুখানি গ্রামারটা ভালো করে পড়া, কনফিউজিং জিনিসগুলো পড়া, নতুন যে জিনিসগুলো তোমরা শিখেছো সেগুলো পড়া, তার পাশাপাশি এইচএসসি লেভেলে যে গ্রামারগুলো আছে সেগুলো পড়া। টেক্সট বুক কেন্দ্রিক প্রশ্ন আসছে। আর এই তো, এটাই ছিল আমার মোটামুটি ইংরেজির জন্য কথা। চয়নিতে অনেকগুলো কমন পেয়ে টেনশনে গুলিয়ে ফেলেছি, নেগেটিভ মার্কের ভয় করিনি উত্তর। এখন ঘয়ন্টের জন্য ভয় করছে, ক ও চয়নিতের পরীক্ষা প্রচুর হাত কাঁপছে এখন, এটা কিভাবে ঠিক করব? আচ্ছা, মেইন কথা হলো ভয়, ঠিক আছে? এখন তুমি, তোমার টার্গেট থাকবে যে পরীক্ষায় তুমি কিরকম নেগেটিভ মার্কিং এর কথা বলি, তোমার মেইন ভয় নেগেটিভ মার্কিং, তো নেগেটিভ মার্কিং এর একটা কৌশল শিখিয়ে দিই। মনে করো তুমি যদি 4টা ভুল করো, মনে করো 4টা ভুল করলে 1 নাম্বার কাটা, এই 4টার মধ্যে যদি তোমার একটা ঠিক হয়ে যায়, তাহলে কি, তাহলে তোমার জিনিসটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, তোমার নাম্বার তুমি যে গেস করে দাগিয়েছো ওই 4টার মধ্যে সেটা বরাবর হয়ে যাচ্ছে। তোমার এই 3টার জন্য মনে করো 0.75 কাটা যাচ্ছে, এই হিসাবে তোমার যদি 4টা গেসের মধ্যে একটা ঠিক থাকে, তাহলে তোমার নেগেটিভ মার্কিং নিয়ে খুব টেনশন করার আমার মনে হয় দরকার নাই। এটা খেয়াল রাখবে যে যখন তুমি অপশন দেখছো, 2টা অপশনের মধ্যে যদি তুমি কনফিউজ থাকো, এটা পরীক্ষার একেবারে শেষের দিকে বলছি, প্রথমে সব শিওর গুলো দেখাবে, এরপরে একদম শেষের দিকে 2টা অপশন আমি জানি যে এই 2টার মধ্যে যে কোনো একটা হবে, তো আমাদের কি, আমাদের সম্ভাবনা কি, আমাদের 2টাই হওয়ার সম্ভাবনা আছে 50-50। তো এখানে আমরা কি করব, চান্স নিব। কিন্তু যদি মনে করো 4টাই জীবনেও আমার মনে হবে না এটা হবে কি এটা হবে, দাগাবো না ওইটা। তো আমাদের যখন এই জিনিসটা দেখবে যে তোমার 2টা তুমি চিনো, তুমি জানো এই 2টার মধ্যে যে কোনো একটা হবে, তখন তুমি সেটা দাগিয়ে দিবে। ইটস মানে রিস্ক নেওয়ারও একটা ফ্যাক্টর আছে, যে তুমি রিস্কও নিতে পারবে। আর যে তোমার ভয় যেটা আসছে সেটা ক্রিয়েট হয়ে গেছে নেগেটিভ মার্কিং নিয়ে। তুমি চিন্তা করবে যে 4টার মধ্যে যদি আমি যে 4টা গেস করে দাগিয়েছে তার মধ্যে একটাও যদি আমার ঠিক হয়ে যায়, তাহলে আমার জিনিসটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, উল্টা আমার উপরে 0.25 যোগ হচ্ছে, ঠিক আছে, কাটাকাটি করে একেবারে তোমার একটুখানি আগিয়ে যাচ্ছ। তো এই জিনিসটা যখন মাথায় আমি, তুমি ট্রাই করবে যে একটুখানি বেশি দাগানোর, বাসায় প্র্যাকটিস করো, বাসায় পরীক্ষা দাও, বাসায় না দেখে পরীক্ষা দাও, তখন দেখবে যে কয়েকটা এক্সট্রা এক্সট্রা দাগাতে দাগাতে অভ্যাস হয়ে যাবে, ভয়টা একটু কমবে। এইটুকুই, তোমার ভয় নেগেটিভ মার্কিংটা চলে, ভয় নেগেটিভ মার্কিং এর ভয় চলে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। বলো, এবার তোমাদের আরো কিছু কথা আমরা শুনি। সাম্প্রতিক আন্তর্জাতিক নিয়ে কিছু ধারণা দাও আপু। সাম্প্রতিক আন্তর্জাতিক নিয়ে আমার এখন তো সাম্প্রতিক জিনিসটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স এর যে চলমান ঘটনা ঘটছে, আর বিগত এই তোমাদের 1-1.5 বছর যা খুবই পপুলার ছিল, যেমন নির্বাচন হয়েছে আমেরিকাতে, জো বাইডেন ক্ষমতায় এসেছে, তার ব্যাপারে প্রশ্ন আসতে পারে। তার পরবর্তীতে বলতে পারো আবার প্রশ্ন আসতে পারে অলিম্পিক্স হয়েছে, অলিম্পিক্স কোথায় হয়েছে, কোন দেশ ইয়ে করেছে, সেটা হোস্ট করেছে, তারপরে মোটামুটি এখান থেকে যেমন প্রশ্ন আসতে পারে, তারপরে খেলাধুলা থেকে, তারপরে আইসিটিতে বা কিভাবে টেকনোলজিক্যাল উন্নতি হচ্ছে, বাংলাদেশি কারা কারা বিদেশে গিয়ে, যেমন কিছুদিন আগে মেগাসিসের একটা পুরস্কার পেয়েছে, এই টাইপের। মনে করো বাংলাদেশের যারা বাঙালি আছে যারা বাইরে গিয়ে কি সফলতা অর্জন করছে, তারপর নোবেল প্রাইজ নিয়ে প্রশ্ন আসতে পারে, কোন ইয়েতে নোবেল প্রাইজ পেয়েছে, কে কে, এই টাইপের অনেকগুলো চলমান ঘটনা যখন তুমি মনে করো 6 মাসের তুমি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রথম পেজ দেখলে যে এই জিনিসগুলো দেখবে খুব আলোচিত, সেগুলো থেকে আসার সম্ভাবনা বেশি, ভিতর থেকে সেগুলো পড়ে নিলে। আচ্ছা,
ওকে, ডি ইউনিটে আমাদের অ্যাভারেজ কত মার্কস পেতে হবে? ট্রাই করবে প্রত্যেকটাতে 5 মার্কেরও 1-2 বেশি করে একটা মানে বজায় রাখার। দেখা গেল বাংলা ইংলিশে অনেক পেলে জিকে তে একদম মেরে দিল। তো ট্রাই করবে সবগুলোতে আগে 5 মার্কস নিশ্চিত করা, এরপরে যতগুলো তোমার দাগানো সম্ভব হয় দাগিয়ে ফেলবে। আর তোমরা যদি সেফ টার্গেট করতে চাও প্রত্যেকটাতে, যেহেতু 5 মার্ক করে বাংলা ইংলিশে, আর আমাদের 15 মার্কস, 7 থেকে 8টা করে কমপক্ষে দাগাবে। তো এইভাবে তুমি যদি ক্যালকুলেট করো প্রত্যেকটা যোগ করে, তারপর তুমি তোমার অ্যাভারেজটা পেয়ে যাবে, অ্যাভারেজ কত দাগাতে হবে। আর খেয়াল রাখবে সবসময় একটা না দুইটা বা 3টা 4টা ভুল হবে। তুমি যেগুলো মনে করতেছো 100% নিশ্চিত, সেগুলোও দেখা যাবে ভুল হবে। তো এইটা তো কখনো ইয়ে করবে না যে হলো আমার এই ভুল হয়ে গেল, নেগেটিভ মার্কিং না থাকলে বুঝি আমার অনেক ভালো হতো, এরকম না। নেগেটিভ মার্কিং হলো তুমি রিস্ক নিচ্ছ, রিস্কের মধ্যে তুমি এই রিস্কটা তুমি বুঝে শুনে নিচ্ছ। এই রিস্কটা যদি তোমার লেগে যায় 1টা 2টা, তাহলে তোমারই লাভ, তোমারই পজিশন সামনে যাবে, ঠিক আছে? এইভাবে জিনিসটা দেখার চেষ্টা করবে। আবার এমন না যে সবগুলো দাগাই দিয়ে রিস্ক নিয়ে ফেললাম, ওইটাকে রিস্ক বলে না, ওইটাকে বলে চোখ বন্ধ করে দাগানো। অ্যাডমিশনের ক্ষেত্রে এসএসসি এইচএসসি রেজাল্ট কতটুকু প্রভাব ফেলে? আমার রেজাল্ট 4.61, মানবিক আমি কি পারবো? আমি বলবো যে মানবিকের রেজাল্ট 4.61 খারাপ না, বেশ ভালো। তোমার যতই এফেক্ট ফেলুক না কেন, আমরা দেখেছি 20 নাম্বার যদি ডিইউতে যোগ হয়, আগে 80 নাম্বার যোগ হতো, সেখানে অলরেডি ইফেক্টটা কমে এসেছে, অনেক গুণে কমে এসেছে, তো আরো কমবে। আমরা কিন্তু আর মোটামুটি 10-15 মিনিট আছি, তো তোমাদের আমি মোটামুটি 10-15 মিনিট আছি এখানে, তো তোমরা তোমাদের কোশ্চেন গুলা আরো করতে পারো। কত পার্সেন্ট মার্ক পাইলে মোটামুটি সেফ থাকবে? আমি বলবো 60% মার্ক, আমাদের 120 নাম্বার। তো এখানে মধ্যে তোমার যদি 100-এ 50 মতো তুমি পেয়ে যাও সবগুলাতে, মোটামুটি এটা একদম মোটামুটি লোয়েস্ট রেঞ্জ বলতেছি। খুব সোজা প্রশ্ন আসলে তখন মার্কসটা অনেক উঁচুতে উঠে যাবে, 60 হয়ে যাবে বা 65+ হয়ে যেতে পারে। আবার আরো একটা কথা চিন্তা করবে যে ডি ইউনিটের যে সিট সংখ্যাটা আছে, সায়েন্সের জন্য বেশি, কমার্সের জন্য মিডিয়াম, আর্টসের জন্য একদমই নেই। তো আর্টস থেকে যত বেশি নাম্বার পাও না কেন, একটা লেভেলের পরে তোমাকে আর নিবে না। কিন্তু সায়েন্সে যদি অনেক দূর টানবে, কারণ এই ডি ইউনিটে যারা আছে তারা আবার এই ইউনিটে পরীক্ষা দিয়েছে, গুচ্ছতে পরীক্ষা দিয়েছে, বুয়েটে পরীক্ষা দিবে, তারপর চুয়েটে পরীক্ষা দিবে, তারপর আবার সিইউতে, অনেক জায়গায় পরীক্ষা দিবে। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবে যে একটু টানার পসিবিলিটি আছে। তো একদম বেশি সেফ মার্ক করতে গেলে তোমার টার্গেট থাকবে তুমি 65+ পাবে 100-এ, এটা তোমার একদম সেফ, একটা সেফ থাকবে। আর মোটামুটি দেখতে গেলে 20 নাম্বারের মধ্যে যার যত যোগ হয়। আপু, টিক দাগানো হয়ে গেলে সময় বেঁচে থাকলে তখন কি রিটেন লেখা শুরু করা যাবে? মেবি নো, এটা অ্যালাউ করে না, যাতে সবার ফেয়ার একটা টাইম পাই, সবাই সেম টাইম পাই। এত তাড়াহুড়া করার দরকার নাই, টেক ইট ইজি, পুরো টাইমটাই এমসিকিউ দাও রিটেন, রিটেনের জন্য। আচ্ছা, তো তোমরা বেশ কিছু প্রশ্ন করছো। আমি এই ইউনিটে এক্সাম দিয়েছি, এতদিন ডি ইউনিটে কিছুই পড়িনি, কি করা উচিত, কি পড়বো? ডি ইউনিটের আমি বলবো এসেনশিয়াল বুকস গুলো যদি তোমার কাছে থেকে থাকে তাহলে তুমি পড়ো, নাহলে আমার বুকলিস্ট ভিডিওটা দেখে নিবে, মুনওয়ে চ্যানেলের বুকলিস্ট ভিডিওটা, সেখানে বইগুলোর কথা বলা আছে, সেগুলোর পাস্ট পেপারের একটা কোশ্চেন ব্যাংক নেবেন। কোশ্চেন ব্যাংকের মধ্যে বিগত ডি ইউনিটের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো একটু ঘাটাঘাটি করবে, নিজে সলভ করার চেষ্টা করবে। যদি ভালো একটা অ্যাভারেজ মার্কস উঠে তাহলে দেখবে যে তোমার পড়ালেখার গতি আরো বেড়ে যাবে, তুমি বুঝে যাবে কোথা থেকে পড়তে হবে। একদম এক্সাক্ট সবচেয়ে সহজ পদ্ধতি হলো যে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবে, কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে যে বইগুলো আছে সেই বইগুলো পড়বে, বইগুলো পড়ে বইগুলার শেষে যে প্র্যাকটিস গুলো আছে সেগুলো করবে। আর একদম নির্দিষ্ট যদি বলতে হয় যে একদম অল্প অল্প করে পড়ো, এরকম না, বিগত বছর প্রশ্ন দেখলেই বুঝে যাবে কি কি পড়তে হবে। আর যদি তোমার এটাও বুঝতে সমস্যা হয়, তুমি সাজেশন ভিডিও দেখতে পারো, আমার হলো আলাদা আলাদা সাজেশন ভিডিও আছে, বাংলা আর সরি জিকে আর ইংলিশের জন্য সাজেশন ভিডিও আছে মুনওয়ে চ্যানেলে, সাজেশন মুনওয়ে লিখে তুমি পেয়ে যাবে।
তো এটাই ছিল মোটামুটি আমাদের। আরো কিছু জাহাঙ্গীরনগরের সামনের বছর সেকেন্ড টাইম, এটা তো বিশ্ববিদ্যালয় বলতে পারে। এখন দেখছি যে বি ইউনিটের সেফ মার্ক কত। সেফ মার্ক বি ইউনিটের যেহেতু বেশ কঠিন প্রশ্ন এসেছে, একটু পাস মার্ক থেকে মনে করো 5-6 মার্কস বেশি পেলেই চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। মনে করো 50 থাকলে, 50-এর উপরে থাকলে সম্ভাবনা আছে। আর 60+ হলে, 60-70 হলে মোটামুটি হয়ে গেছে মনে করো, আমার মনে হচ্ছে সবার কথা শুনে। কিন্তু এগুলো সব অ্যাজাম্পশন, রেজাল্ট দিলেই বুঝে যাবে আসলে কে ট্রুলি চান্স পাবেন। আচ্ছা, ডি ইউনিটে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন রিপিট হয়। ওকে, আমি বলি কোয়েশ্চেন রিপিটের রিপিটেশন আমরা লক্ষ্য করেছি। চ ইউনিটের এবার কোয়েশ্চেন রিপিট হয়েছে, তো চ ইউনিটে যেহেতু কোয়েশ্চেন রিপিট হয়েছে, তো এখানেও রিপিট হওয়ার সম্ভাবনা স্লাইট আছে, কিন্তু রিপিট সেম টপিক থেকে খুব একটা রিপিট হয় না, কারণ এখানে কম্পিটিশন খুবই বেশি। কেমন কম্পিটিশন? খুবই, ডি ইউনিটের কম্পিটিশন বেশি। তো যখন ডি ইউনিটে কম্পিটিশন, কোথাও কম্পিটিশন বেশি হবে সেখানে কোয়েশ্চেন হার্ড হবে। আর বিগত বছরের কোয়েশ্চেন দিয়ে দেওয়া মানে হলো একটু ইজি টাইপের করে দেওয়া। তো সেম টু সেম আমি বলবো হাইয়েস্ট 3টা 4টা, খুব বেশি হলে 5টা কোয়েশ্চেন রিপিট হতে পারে, আবার একটাও কোয়েশ্চেন রিপিট না হতে পারে, কিন্তু সিমিলার টাইপের আসবে। আমার হাতের লেখা খারাপ, এইটাই কি মার্ক কম পাবো রিটেনে? আমার আমার ফ্রেন্ড অনেকে আছে যাদের হাতের লেখা খারাপ, তাও তো তারা পড়ছে। ট্রাই করবে পরিষ্কার হাতের লেখা। তুমি যেটা লিখছো, মনে করো তুমি ক লিখতেছো, সেটা যাতে বয়ের মতো না হয়, যাতে তোমার লেখাটা পরিষ্কার হয়। খুব, এটা হ্যান্ডরাইটিং কম্পিটিশন না। রিটেনে যারা একটু ভালো করে সুন্দর হাতের লেখার অধিকারী, তারা একটুখানি মার্কস বেশি পেতে পারে। কিন্তু তুমি যদি ঠিক মতো লেখো, মোটামুটি সবকিছু লেখো, তাহলে কিন্তু তুমি সঠিক উত্তরের জন্য নাম্বার পাবে। ওরা হয়তো হাফ, এক বেশি পেয়ে যেতে পারে, তাই বলে যে ওদের চান্স হয়ে যাবে তোমার হবে না, এটা না। তো এমসিকিউতে ভালো করো, আর রিটেন নিয়ে তুমি একটু প্র্যাকটিস করো বাসায়, যে তোমার লেখা পরিষ্কার হচ্ছে নাকি। অন্য আরেকজনকে তোমার লেখাটা পড়তে দাও, যে সে তুমি যা লিখেছো তা পড়তে পারতেছে নাকি। তাইলেই বুঝে যাবে, যদি পড়তে পারে, পরিষ্কার হয়, খুব বেশি কঠিন না লাগে, একটু ঘিজিবিজি না হয়, কাটাকাটি না হয়, তাহলে কোনো সমস্যা নাই। আচ্ছা, তো বি ইউনিটে আলাদা করে সাবজেক্টে পাস না করলে পাস করা যাবে না? না আপু, জুম অ্যাপস এর কোর্সে কিভাবে করব? শুধু টাকা পাঠিয়ে দিলেই হবে? আহ, দেখো, এখন জুম অ্যাপস এর কোর্স আমরা, আমি এটা একটুখানি এক্সপ্লেন করি, ভালো কথা মনে করিয়েছো। জুমে আমরা অনলাইনে থাকবো। জুমে আমাদের, যাতে আমি তোমাদেরকে দেখতে পাই তোমরা লিখতে পারতেছো নাকি। জুমে তোমরা খাতায় লিখবে, তোমরা তোমাদের বাসায় বসে খাতায় লিখবে কোয়েশ্চেন জুমে। আর আমি তোমাদেরকে সেন্ড করে দেবো, সেখান থেকে তোমরা সেই কোয়েশ্চেনটা অ্যান্সার করবে। অ্যান্সার করে নির্দিষ্ট টাইমের পরে যখন পরীক্ষাটা শেষ হয়ে যাবে, আমি বলবো যে লেখা তো টাইম শেষ, এখন তোমরা লিখতে পারবে না, তোমরা ছবি তুলে আমাকে তোমাদের অ্যান্সার শিটটা পাঠিয়ে দিবে গুগল ক্লাসরুমের একটা নির্দিষ্ট ক্লাসের মাধ্যমে। আমি সেটা রিসিভ করে তোমাদেরকে বলবো যে আমি তোমাদের যেই আনসার পেপারগুলো আছে সেগুলো পেয়ে গেছি, তারপর আমি তোমাদের খাতা কেটে দেবো। জুমে করার মাধ্যমে তোমাদেরকে আমি ক্লাস নিচ্ছি বা পরীক্ষাটা তোমাদেরকে আমি পড়িয়ে দিব, এরকম না। মেন কথা হলো, আমাদের তো অ্যাকাউন্টেবিলিটি নাই। আমরা আজকে কত বছর লেখা প্র্যাকটিস করতেছি না? কয়জন আমরা লিখতেছি? কয়জন আমরা একটা আননোন কোয়েশ্চেন দেখে নিজের থেকে লিখতেছি? তো এটাই হলো মেইন চ্যালেঞ্জিং বিষয়, যে লাইভ এক্সাম নেওয়া। চিন্তা করো, আমাকে প্রতিদিন করে, প্রতিদিন বলতে যে 3 দিন এক্সাম হবে, 3 দিন এক্সামে আমি তোমাদেরকে লাইভে দেখবো তোমরা লিখতে পারতেছো নাকি। তোমরা একটা রিয়েল পরীক্ষার অনলাইন ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, এই পুরো কোর্সটা যে এক্সাম ব্যাচ আছে এটার উদ্দেশ্য। আচ্ছা, তুমি টাকা যদি কেউ টাকা এখন পাঠিয়ে থাকো, আমি তোমাদেরকে বলবো টাকা পাঠালে
তোমরা সকাল পর্যন্ত তোমাদের ইমেলটা পেয়ে যাবে। কেউ চিন্তা করার কিছু নাই, কারো টাকা মেরে দিব না এমন এমন কোনো ব্যাপার না। সবাই ধৈর্য সহকারে থাকলে কালকে মধ্যে তোমরা এক্সাম দিতে পারবে। রিটেন পরীক্ষার যে ব্যাচটা আছে তোমরা ভর্তি হতে পারো। পরীক্ষায় কোনো প্রশ্ন ভুল বা প্রশ্নের উত্তর ভুল থাকলে তখন করণীয় কি? দাগাবো নাকি দাগাবো না? পরীক্ষায় যদি তুমি দেখতে পাচ্ছ যে তুমি এই কোয়েশ্চেনটার উত্তর একেবারে ডিরেক্টলি ভুল বা কোয়েশ্চেনের উত্তর নাই, কোয়েশ্চেনটাই ভুল, এটা বিশেষ করে হয় কি ম্যাথ টাইপের ইয়েতে হয়, যেমন সায়েন্সের কোয়েশ্চেনে বেশি ভুল আসে, কিংবা কমার্সের যদি কোনো ম্যাথ টাইপের এমসিকিউ দেয় সেখানেও একটু ভুল ভাল থাকে। কিন্তু ডি ইউনিটের কোয়েশ্চেনে আমার মনে হয় না কোয়েশ্চেনে খুব একটা ভুল থাকে, অপশনে কোয়েশ্চেনে ভুল থাকে এরকম হয় না। আর যদি হয়ও ইগনোর দেয়, তোমাদেরকে হয়তো নাম্বার এক্সট্রা দিয়ে দেওয়া হবে, তোমরা সেটা বুঝবেও না। আচ্ছা, আমরা আর 10 মিনিটের মতো আছি, তো তোমরা যারা আছো তোমরা জিপিএ 20 রিটেন এমসিকিউ তো কত টার্গেট রাখবো? একজন বলেছে জিকে তোমার টার্গেটেড মার্কস হবে মনে করো 70 টার্গেট হবে। তুমি যদি আরো বলতে চাও যে 100-র মধ্যে 70টা তুমি দাগাবে প্রত্যেকটাতে 5 মার্ক তুলে। 3 দিনের পরীক্ষা কি আলাদা আলাদা সিলেবাসে হবে? অবশ্যই 3 দিনের আলাদা আলাদা সিলেবাস হবে। সিলেবাস আমি আগে থেকে প্রোভাইড করে দিব, তাও কিছু র্যান্ডম জিনিস থাকতে পারে, যেমন র্যান্ডম জিনিস আমাদের কোথায় থাকে? মেইন পরীক্ষায় থাকে। তাও টপিকগুলো তোমাদেরকে দিয়ে দিব, সেই টপিকগুলোর উপরই পরীক্ষা হবে। ওকে, লেটস সি। পরীক্ষায় কোনো প্রশ্ন, আচ্ছা মোটামুটি সবারই অ্যান্সার দেওয়া হয়ে গেছে, বেশ কম মানুষজন বেশ কমে যাচ্ছে। তো তোমাদের জন্য তোমাদের প্রশ্ন তো আর দেখছি না, দেখি প্রশ্ন আসছে নাকি, আর নতুন প্রশ্ন তো দেখছি না। আচ্ছা যাই হোক, এর মধ্যে তোমাদের জন্য কিছু কথা, যে পরীক্ষার আগে মূলত তোমাদের পরীক্ষার সময়ে কঠিন প্রশ্ন আসলে ভয় পেয়ে অনেকে ভুল করে, অনেকে গুলিয়ে ফেলে। তো আচ্ছা, একটা প্রশ্ন আসছে, আমি আমার কথাটা শেষ করে প্রশ্নটার উত্তর দেব। ভয় পেয়ে যে গুলিয়ে ফেলার ব্যাপারটা আছে, ট্রাই করবে যে মাথাটা ঠান্ডা রাখার। এই পরীক্ষা যেটাই আসুক, পরীক্ষা তুমি ওই টাইমে যেটা বেস্ট দিতে পারছো, যতই প্রিপারেশন নাও না কেন, পরীক্ষার হলের প্রিপারেশনটাই পরীক্ষার হলে যে দাগাতে পারছো সেটার ইয়েটাই বেশি। আমার একটা স্টুডেন্টের একটুখানি সমস্যা হয়েছে রোল নাম্বারে নাকি রেজিস্ট্রেশন নাম্বারে। তো এই রকমের ভুল যাতে না হয় তোমার টেনশনের জন্য, কিংবা খুবই সতর্কতার সাথে পরীক্ষা দিবে, তার মানে এই না যে তোমার খুব ভয় ঢুকে যাবে। পরীক্ষা ভয়ের বিষয়, কারণ এখন এটা আমাদের লাইফের অনেক বড় একটা মুমেন্ট, কিন্তু এটা মানে এটাই সবকিছু না। ট্রাই করবে এটার ওপর সবকিছু বাজি রেখে পরীক্ষার হলে না যাওয়ার। পরীক্ষাটাতে তুমি তোমার বেস্টটা দিবে। যদি তোমার প্রিপারেশনটা ভালো হয়, প্রিপারেশনের উপর ভরসা রাখো, তুমি এতদিন যা পড়েছো সেটা মনে করার চেষ্টা করো যে আমি তো পড়েছি, আমি তো কষ্ট করেছি। সেটা কম দিন হোক আর বেশি দিন হোক, কেউ হয়তো ডি ইউনিটের প্রিপারেশন অনেক দিন ধরে নিচ্ছ, কেউ হয়তো এই ইউনিটের পরীক্ষা বা খ ইউনিটের পরীক্ষা শেষ হচ্ছে তারপরে প্রিপারেশন নেওয়া শুরু করছো। যাই হোক, নিজের প্রিপারেশনের উপর মনে করো যে আমি যতটুকু প্রিপারেশন নিয়েছি, আমি যদি পরীক্ষার হলে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারি, তাহলে মোটামুটি আমার পরীক্ষাটা ভালো হবে। যেটা খুব বেশি ভয় পেয়ে গেলে যেমন হতো তার থেকে। তো এই চিন্তা মাথায় রেখে পরীক্ষার হলে যাবে, আর ঠিক টাইমে পৌঁছাবে পরীক্ষার হলে, তাড়াতাড়ি বের হবে। এটা বলার ঊর্ধ্বে যে পরীক্ষার হলে আগে আগে প্রবেশ করতে হবে। আধা ঘন্টা আগে তোমরা পরীক্ষার হলে প্রবেশ করো, তো 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে যদি পরীক্ষার হলে পৌঁছে যাও হলের আশেপাশে, তাহলে খুব ভালো হয়। অনেক শহরে অনেক জ্যাম থাকে। আপু ডি ইউনিটে চান্স পেলে আর্টসের সাবজেক্ট পাওয়া যাবে? সায়েন্সের হলে আর্টসের সাবজেক্ট নিতে পারবে, কমার্সের হলে আর্টসের সাবজেক্ট নিতে পারবে, আর্টসের হলে আর্টসের সাবজেক্ট নিতে পারবে না, কারণ এটা বিভাগ পরিবর্তন ইউনিট। আচ্ছা, অগ্রাধিকার দেওয়া হয় নাকি আলাদাভাবে? হ্যাঁ, অগ্রাধিকার তো দেওয়াই হয়। সায়েন্সের সিট মনে করো 1100-র বেশি, কমার্সের মেবি 500, অ্যারাউন্ড 500, আর্টসের সিট অনেক কম। তো অবশ্যই খেয়াল রাখবে যে এই যে সিট সংখ্যার যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটা মোটেও ইভেন না।
তো এই জন্যই সবচেয়ে বেশি সায়েন্সের স্টুডেন্টদেরকে বেশি ডি ইউনিটে টিকা সহজ, তাই বলে যে অন্যান্য ইউনিটের স্টুডেন্টরা টিকবে না এরকম না, কিন্তু সিট বেশি থাকলে পসিবিলিটিটা বেশি হয়ে যাচ্ছে। আপু সামনের বছর ডি ইউনিট থাকবে? সামনের বছর মেবি ডি ইউনিট থাকবে না, কিন্তু তোমরা এমন মনে করো না যে ডি ইউনিট থাকবে না বলে সব সায়েন্সের স্টুডেন্টদেরকে সায়েন্সের সাবজেক্টেই পড়তে হবে এরকম না। অন্যান্য কোনো মেথড থাকবে যেটার মাধ্যমে তোমাদের সাবজেক্ট চেঞ্জ করার একটা ওয়ে থাকবে। যেমন গুচ্ছতে কিন্তু 3টে ইউনিটে পরীক্ষা হচ্ছে। দেখো ডি ইউনিটে প্রতি সাবজেক্টে আলাদা আলাদা করে পাস করতে হবে নাকি করার মতো কম্বাইন? আলাদা আলাদা পাস। এমসিকিউতে আলাদা পাস, তারপরে বাংলা ইংলিশ জিকেতে। এটা করার কারণ হলো যাতে তোমরা কেউ হয়তো একটা সাবজেক্টে খুব খারাপ করলে সেটা যাতে রেশিওটা কমে যায়, কারণ ডি ইউনিটে সবচেয়ে বেশি মানুষ পরীক্ষা দেয়। বাংলা লিখতে বলেছি আমি, ইংরেজিতে ভুলে লিখে ফেলেছি, কয়েন্টে পরীক্ষাতে কোনো প্রবলেম হবে? দেখো ওয়ে মার্কশিট দেখে তোমাকে কাটবে। তো ওয়ে মার্কশিটে যদি তুমি ফিল আপ করো, একের জায়গায় 1 ফিল আপ করো, তার মানে তো কোনো ভুল হচ্ছে এরকম না। হয়তো এটাতে কোনো ভুল হবে না, এটা নিয়ে টেনশন না করে তুমি পরীক্ষার পড়াই মন দাও। রেজাল্ট কবে দিবে? রেজাল্ট তো আমাকে আর ঢাকা ভার্সিটি বলে দেয় নাই যে কানে কানে রেজাল্ট কবে দিবে, কিন্তু আশা করা যাচ্ছে যে 2-3 দিনের মধ্যে দিয়ে দিবে, কারণ এটা ওয়ে মার্কশিট তোমাদের শুধু এমসিকিউ এক্সাম হয়। আর তোমাদেরকে যারা টিকবে 1500 জন তারা কিন্তু পরীক্ষা মোটামুটি ড্রয়িং এর প্রিপারেশন নেওয়ার মতো একটা টাইমও তোমাদেরকে দেওয়ার জন্য তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেওয়ার প্রতিবারই হয়, এবারও হবে ইনশাল্লাহ। আচ্ছা আপু প্রথম থেকে মোটামুটি প্রিপারেশন নিচ্ছে, তাহলে তো তোমার প্রিপারেশন ভালো, প্রিপারেশনের উপর বিশ্বাস রাখো, এই কয়েকদিন ঠান্ডা মাথায় রিভিশন দেওয়ার চেষ্টা করো, কিছু মডেল টেস্ট দাও, আর পরীক্ষাতে হলে গিয়ে 100% দিয়ে আসতে পারলে ইনশাল্লাহ হয়ে যাবে। রিটেনে বাংলা ইংরেজি জিকেতে কত করে পেতে হবে? রিটেনের মোট মিলাই মনে হয় 10, আমি ভুললেও বলতে পারি, এখন মনে আসছে না হয়তো, বা 10 আমার মনে হচ্ছে। রিটেনের পাস মার্ক যেটা আছে সেটা থেকে বেশি পাওয়ার চেষ্টা করতে হবে। রিটেনের পাস মার্ক ধরে থাকলে কিন্তু মোট নাম্বারটা কমে যাবে। তো রিটেনে ট্রাই করবে সবগুলো অ্যান্সার করা, যাতে একটা অ্যাভারেজ মার্কস উঠে, অ্যাটলিস্ট তোমার যাতে 25 থেকে 30-এর মধ্যে তুমি এই রেঞ্জের মধ্যে থাকতে পারো। এই ইউনিটের প্রিপারেশন নিচ্ছিলাম, ডি ইউনিটের জন্য শুরু করলে পড়া শেষ হবে। আচ্ছা তো প্রতি বছরই কিন্তু এই ইউনিটের অনেকেই ডি ইউনিটে চান্স পায়, দেখা যায় তারা এই ইউনিটের প্রিপারেশন নেয়, দেখা যায় ডি ইউনিটে চান্স পেয়ে যায়। আমার এমন অনেক ফ্রেন্ড আছে। তো তোমাদের উদ্দেশ্যে এই বলা যে তোমরা পড়ছো, পড়ালেখাটা চালায় যাও, হয়তো চান্স হয়েও যেতে পারে, হবে না এরকম না। আর পড়ালেখার কি শেষ আছে বলো? জিকেরই তো শেষ নাই। তো পড়ালেখা শেষ হবে না, যতটুকু পারো শেষ করার চেষ্টা করো। পানি নেওয়ার ব্যবস্থা আছে নাকি হলে? পানি নিতে পারবে, কোনো বাধা ধরা নাই, ট্রাই করবে যে একদম ট্রান্সপারেন্ট ইয়ে হয়, বোতলে যাতে কোনো লোগো টাইপের কিছু না থাকে, এটাই। হ্যাঁ 9-10-এর বই তো বাংলা দ্বিতীয় গ্রামারের জন্য মনে করো একেবারে পাক্কা এখান থেকে আসে, বিসিএস এর যারা প্রিপারেশন নেয় তারাও এখান থেকে পড়ে, এখান থেকে সবসময় আসে, তো এইটা পড়ার চেষ্টা করবে। আচ্ছা তো সবাইকে আমি এখন কি দিব, বাই বাই দিব। মোটামুটি সবারই ট্রাই করেছি প্রশ্নের উত্তর দেওয়ার। আজকে লাইভটা করে যারা করেছো লাইভে অংশগ্রহণ, তারা আশা করি উপকৃত হয়েছো। লাইভটা থাকবে ইয়েতে, লাইভ কি রাখা যায়? মোটামুটি 5 লাইভগুলো আমি লাইভটা রেখে দিব যদি পারি। কত হলে কত মার্কস লাগবে? লয়ের মার্কস আমি বলতে পারবো না, কিন্তু পজিশন 100-এর ভিতরে 90-এর ভিতরে থাকলে সবচেয়ে ভালো হয়। গত বছরের জুলাই মাসে ঘরের জন্য পড়ছি, তবে বাড়তি সময় পেয়ে 3 মাস পর একদম দূরে ছিলাম, খুব ভয় হচ্ছে, ভয় কিভাবে কাটানো যায়? দেখো তুমি কিন্তু ব্যাপারগুলো পড়েছো, তুমি কিন্তু ঘরের প্রিপারেশন নিচ্ছ। অন্যান্য যারা এই ইউনিটের আছে, বি ইউনিটের আছে, তারা কিন্তু ঘরের প্রিপারেশন নেয়নি। ইভেন সি ইউনিটের তো প্রিপারেশন নেওয়ার সময়ও নেই, তাদের নিজের ইউনিটের পরীক্ষা হবে, তারপরে কিন্তু ঘরের পরীক্ষা হবে। তো সিচুয়েশনটা এরকম যে এর মধ্যে গুচ্ছ পরীক্ষাও আছে, তো সবাই যে সবসময় সেম টাইম পাবে এরকম না। গত বছর থেকে যদি পড়ো, তুমি মোর দেন ইনাফ টাইম পেয়েছো, পড়ালেখা রিভাইজ দেওয়ার চেষ্টা করো।
মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু পড়াগুলো খুব তাড়াতাড়ি মনে চলে আসবে, সেলাই করা খুবই ইজি হবে। ভয় পেয়ে আসলে হাত গুটিয়ে থাকলে বসলে হবে না, ভয় পেলেও তোমাকে পড়তে হবে। তো ভয় নিয়েই পড়ো। ভয় নিয়ে যখন পড়বে, যখন পড়ালেখা একটু ভালো হবে, সবকিছু আগের গুলো রিভাইজ হয়ে যাবে, তখন দেখবে ভয় আস্তে আস্তে কেটে গেছে, কনফিডেন্স চলে এসেছে। আচ্ছা, আমি মোটামুটি লাইভটা এখন শেষ করব। তো সবার উদ্দেশ্যে বলি, সবাই ভালো থেকো। চান্স যদি সবাই হয় তাহলে সবাই আমাকে মিষ্টি পাঠাইও বা মিষ্টি খাইতে দিও। আর সবার জন্য শুভকামনা। এখন পড়ালেখা করতে চলে যাও, কিংবা যারা সারাদিন পড়ালেখা করেছো তারা কিছুক্ষণ পরে ঘুমিয়ে যাও। রুটিন মেনটেন করো, স্বাস্থ্যের খেয়াল রাখো। একদমই অতিরিক্ত অনিয়ম করবে না হঠাৎ করে, কারণ অতিরিক্ত অনিয়মে অসুস্থ হয়ে যেতে পারো। নিজের হেলথের খেয়াল রাখাই সবচেয়ে বেশি। হেলথ যদি খারাপ হয় তখন কিন্তু কিছুতেই তুমি 100% দিতে পারবে না। আহ, আচ্ছা, ঠিক আছে। তো এটাই আজকে আমাদের লাইভ ছিল। আজকে আমরা ডি ইউনিট নিয়ে আলোচনা করেছি অনেক। আর তোমরা যদি আমাদের রিটেন যে কোর্স, রিটেন যে এক্সাম ব্যাচ আছে, এক্সাম ব্যাচে যদি ভর্তি হতে চাও এখনো ভর্তি হতে পারবে। সকাল পর্যন্ত, সকাল দুপুর পর্যন্ত খোলা আছে। সবাই যারা চাচ্ছ তারা ভর্তি হতে পারবে। ওকে, বাই বাই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।